আজকের ক্লাসটি থাকবে হচ্ছে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার, অর্থাৎ প্রতিটা টেন্স আমি ইন ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব এবং প্রতিটা টেন্সের ব্যবহার প্র্যাকটিক্যাল উদাহরণ সহ আলোচনা করার পর কিভাবে আপনি সেগুলোকে প্র্যাকটিস করবেন, কিভাবে আপনি সেগুলোকে আপনার ডে টু ডে লাইফের কনভারসেশনে অ্যাপ্লাই করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা শুধু টেন্স এর স্ট্রাকচার শিখি বা ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করি। এটা না করে প্র্যাকটিক্যালি বিভিন্ন টেন্স এর ব্যবহার করে আমরা ইংলিশে বিভিন্ন টপিকের উপর ইনস্ট্যান্টলি স্পিকিং কিভাবে করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আবারও বলছি, টেন্সের আদ্যপান্ত সবকিছু আমি আলোচনা করব, ইভেন প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইংলিশ স্পিকিং করতে পারেন, টেন্স এর স্ট্রাকচার গুলোকে অ্যাপ্লাই করে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে কথা বলা যায় আমি দেখাবো। যদি লাস্ট পর্যন্ত আপনারা থাকেন সবকিছুই পাবেন ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল, টেন্স একটা কম্পালসারি টপিক, আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, যারা ইংরেজি শিখতে আসে, শেখার চেষ্টা করে, প্রত্যেকেই জানে যে টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শেখা প্রয়োজন। দেখেন এখানে বলছে টেন্স বা কাল ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, একে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেন এটা গুরুত্বপূর্ণ আমি এটা গতকাল বলছিলাম, যে আমরা যখন ইংলিশে কনভারসেশন করি, আমরা যখন স্পিকিং করি, একটা সার্টেইন টাইমের উপর ভিত্তি করে আমরা এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা হয় ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। যারা গতকাল ক্লাসে ছিলেন ফার্স্ট থেকে তারা জানেন। সো ভার্বের ফর্মের পরিবর্তনটা টেন্সের স্ট্রাকচার মেনটেন করে হয়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্স আছে তিনটা, তাই না? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এগুলো সবাই আপনারা জানেন। যেটা জানেন সেটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না, আমি মূলত প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাব, প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করব। এই জন্য এগুলো জাস্ট আমি মুখে মুখে বলে যাচ্ছি, ওইভাবে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তো প্রতিটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে, আপনারা জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার মূলত কি আমি গত ক্লাসে বলেছিলাম, 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্মের, অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবগুলো টেন্সের ব্যবহার আমরা বিস্তারিতভাবে দেখব। এরপর দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে প্রতিটা বাক্যের সাবজেক্ট কিন্তু আই, আর অবজেক্ট কিন্তু রাইস। পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভার্বের ফর্মে। আপনি যদি না জানেন যে ইট এর পাস্ট ফর্ম এইট, তাহলে কখনো এই কথাটাকে পাস্ট টেন্সে আপনি বলতে পারবেন না। আমি ভাত খেয়েছিলাম এই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না যদি আপনি এটা না জানেন যে ইট থেকে এইট হয়, ATE। সো এই ভার্বের ফর্ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি কথা বলবো, একটু ওয়েট করেন, দেখাবো। এরপর আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখেন ফিউচার টেন্সের যে চারটা আছে, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। এটা ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে সার্টেইন টাইমের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা নিয়ে আমি কথা বলবো, ডিটেলসে বলবো, একটু ওয়েট করেন। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো। অর্থাৎ আমি এই যে 12টা সেন্টেন্স আমি এখানে বললাম আপনাদের সামনে, 12টা সেন্টেন্সে আমি জাস্ট একটা ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। খাওয়া কথাটাকে আমি 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে নেওয়ার বা বলার চেষ্টা করছি। এইটাই মূলত দরকার হয়। আমরা ইংলিশে স্পিকিং করতে পারি না কেন? প্র্যাকটিক্যালি যখন স্পিকিং করতে যাই বা কনভারসেশন করি, তখন যে টাইমে একটা কথাকে আমি ভাবছি, সেই টাইম অনুযায়ী ভার্বের যে ফর্মটা, টেন্সের যে স্ট্রাকচারটা, সেটা ইনস্ট্যান্টলি আমরা মেনটেন করতে পারি না। সো এটা আমাদের মেনটেন করা শিখতে হবে। এরপর দেখেন যে বিষয়, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য সহজভাবে কি করে টেন্স শেখা যায়। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমি কি বলছি, যে স্পোকেন ইংলিশের জন্য সহজভাবে কিভাবে টেন্স শেখা যায়। এটা কেন আমি এখানে বলছি এই কথাটা? কারণ হচ্ছে টেন্স এর স্ট্রাকচার টোটাল কয়টা বলেন তো? কি বললাম? 12টা স্ট্রাকচার আছে। আমাদের এই 12টা স্ট্রাকচারই কিন্তু প্রয়োজন হয় না।
রেগুলার কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য। তার মানে কি, আমাকে খুঁজে বের করতে হবে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা রেগুলার লাইফের কনভারসেশন গুলো কমপ্লিট করি, রেগুলার লাইফে আমরা স্পিকিং করি, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো ব্যবহার করে। অর্থাৎ আপনি যদি 5 থেকে 6টি টেন্সের স্ট্রাকচার ভালোভাবে জানেন, তাহলে 90% কথাবার্তা চালিয়ে নেওয়া সম্ভব। যেমন বলছে ফোকাস করুন টপ 5 টেন্সের উপর। 12টা টেন্সের স্ট্রাকচার আছে, ঠিক আছে, এগুলো সবই শিখে রাখা প্রয়োজন, বাট মেইনলি কোন টেন্সের স্ট্রাকচার গুলো রেগুলার কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এর জন্য ব্যবহৃত হয়। যেমন বলছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে 3টা ইনডিফিনিট টেন্সের ব্যবহার অনেক বেশি। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো কিন্তু এখানে নেই বা নিয়ে আসেনি। তাহলে কি বলছে যে এই যে 5টি স্ট্রাকচার আমরা দেখছি, 3টা ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্টের কন্টিনিউয়াস এবং পারফেক্ট, মানে প্রেজেন্টের সবগুলো পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, এই টেন্সগুলো দিয়ে মূলত আমরা আমাদের ডে টু ডে লাইফের বেশিরভাগ কথাবার্তা বলে থাকি বা কনভারসেশন গুলো করে থাকি। যেমন আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। প্রেজেন্ট সিম্পল টেন্স, অভ্যাস বা সাধারণ সত্য বোঝাতে ব্যবহৃত হয়। এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, এভরিডে, ইউজুয়ালি, সামটাইম। যেমন এভরিডে আই ড্রিঙ্ক টি, ইউজুয়ালি আই ড্রিঙ্ক টি, সামটাইমস আই ড্রিঙ্ক টি। এগুলো মূলত কি বলেন তো? এই ওয়ার্ড গুলো পার্টস অফ স্পিচ হিসাবে এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব, কি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। আর পাস্ট টেন্স থাকলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে, ঠিক আছে, বা ফ্রেজ থাকে। ইয়েস্টারডে আই ড্রাঙ্ক টি, তাহলে ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট টি। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। তাহলে আপনি যদি না জানেন যে ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম ড্রাঙ্ক, তাহলে কি এই কথাটাকে ট্রান্সলেট করতে পারবেন? পারবেন না। সো কনজুগেশন অফ ভার্ব জানাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি এই ভার্ব গুলোকে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। দেন আই উইল ড্রিঙ্ক টি, ফিউচার টেন্স গুলোতে মূলত এই ধরনের অ্যাডভার্বিয়াল ওয়ার্ড গুলো থাকে, টুমোরো, নেক্সট উইক, লেটার। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়, তাই না? যেমন নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। দেন আমি যদি বলি নাও আই এম ড্রিঙ্কিং টি, আমি এখন চা খাচ্ছি। রাইট নাও আই এম ড্রিঙ্কিং টি, অ্যাট দিস মোমেন্ট আই এম ড্রিঙ্কিং টি, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? একটা কাজ শেষ হয়েছে। হ্যাঁ, মানে এই টেন্সটার সাথে কিন্তু এই পাস্ট টেন্সের খুবই ক্রাশ বা সংঘর্ষ হয়। মনে রাখবেন এই যে পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট কেন হয়, এই দুটো কথাই অতীতের। এই দেখেন, এখানেও বলছে যে কাজ শেষ হয়ে গেছে, এখানেও বলছে কাজ শেষ হয়েছে, বাট এইখানে কি, কাজ মাত্র শেষ হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টটাও অতীতের, পাস্ট ইনডিফিনিটও অতীতের। কিন্তু বিষয়টা হচ্ছে কোন একটা কাজ শেষ হয়েছে, কিন্তু খুব বেশিক্ষণ আগে শেষ হয়নি, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। রাইট নাও বা জাস্ট নাও কোন একটা কাজ হয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে কাজটা একদম হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। অর্থাৎ আই ড্রাঙ্ক টি, আমি চা খেয়েছিলাম, চা পান করেছিলাম। আর আই হ্যাভ ড্রাঙ্ক টি, আমি চা পান করেছি। জাস্ট নাও আই হ্যাভ ড্রাঙ্ক টি, রিসেন্টলি আই হ্যাভ ড্রাঙ্ক টি। এই দেখেন DRANK, এটা পাস্ট ফর্ম। DRINK, এটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। আবার DRUNK, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখেন আমাদের প্রবলেমটা কোথায়? যারা ইংলিশে একদমই দুর্বল, যারা কথা বলতে পারেন না, যাদের ভুল হয়, যারা কনফিডেন্ট পান না কথা বলতে গেলে, সব থেকে বড় প্রবলেম আমাকে যদি আপনি বলেন, আমি বলবো সেটা হচ্ছে ভার্ব না চেনা, ভার্বের ফর্ম না জানা, ভার্বের ফর্মের স্পেলিং না জানা, ভার্বের বাংলা অর্থ না জানা। এই যে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক, এটা হচ্ছে ড্র্যাঙ্ক, সাউন্ড দেয়, হ্যাঁ, এটা হচ্ছে সাউন্ড দেয়, ড্রাঙ্ক। হ্যাঁ, যেমন আমি যদি বলি সিং মানে গাওয়া, স্যাং, সিং, স্যাং, সাং। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। বিশেষ করে স্ট্রং ভার্ব গুলো বা ইরেগুলার ভার্ব গুলোর ফর্ম আমাদেরকে চিনতে হবে। এই ভার্বের ফর্ম যদি আপনি না জানেন, আপনি তো টেন্স শিখে কোনো লাভ হবে না। টেন্স মানে কি, এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। পাস্ট টেন্সের স্ট্রাকচার এইটা যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এইটা যে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড
ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আপনি যদি এই জিনিসটা না জানেন যে ড্রিঙ্ক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ভি3 ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভি2টা কি, এইটা যদি আপনি না জানেন তাহলে টেন্স শিখে লাভ হবে না। এই জন্য বলি, বারবার বলি, ভার্ব জানতে হবে, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এবং এই যে টেন্স গুলো দেখাচ্ছি যে স্পোকেন ইংলিশের জন্য মেইনলি এই 5টি টেন্স এর ব্যবহার সব থেকে বেশি হয়। কোন 5টি টেন্স আবার বলি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখেন, প্র্যাকটিসটা আপনি যখন করবেন তখন শুধু অ্যাক্টিভ সেন্টেন্স প্র্যাকটিস করবেন না, আপনাকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ অনেকভাবে ড্রিল আকারে প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন, এখানে একটা ভার্ব আছে, বলছে সেট 1। দেখেন কত সুন্দরভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় দেওয়া। ড্রাইভ মানে কি? চালানো, পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন। এই ড্রাইভ ভার্বটা দিয়ে যে 5টি টেন্স বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশে সেভাবে প্র্যাকটিস করছে। দেখেন সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট আখার। কি বলছে? আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম, এখানে একটি গাড়ি হবে। আই উইল ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। সেন্ট, 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 অনেকে মনে করে কি সেন্ডের পাস্ট ফর্ম সেন্ডেড, পাস্ট পার্টিসিপল সেন্ডেড। হ্যাঁ, কারণ ওই বেশিরভাগ ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে ইডি থাকে। বাট না, এই জায়গাগুলোর উপর বেশি করে ফোকাস রাখতে হবে। দেখেন, সেন্ড, আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি, আমি টাকা পাঠাচ্ছি। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, যারা একদম দুর্বল আছেন ইংলিশে তারাও শিখতে পারবেন। তো এইভাবে প্রতিটা ভার্বের ফর্ম ব্যবহার করে সেন্টেন্স গুলো দেওয়া আছে, আপনারা নিজেরা কিন্তু এটা প্র্যাকটিস করবেন আমি পিডিএফ ফাইল প্রোভাইড করলে। দেখেন, আই ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করব। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করছি বা করিতেছি। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছি। আই টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি, নাস্তা করি। আই টুক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছিলাম। আই উইল টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করব। আই এম টেকিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করছি বা করিতেছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছি। এই দেখেন ভার্বের ফর্ম, টেক, টুক, টেকেন, দেখছেন? এইটা আমাকে জানতে হবে। এবার দেখেন আরেকটা বিষয়, বলছে যে স্পেশাল টিপস, যেমন দ্রুত বলার জন্য বিশেষ করে স্পোকেন ইংলিশে আমরা যখন এই হেল্পিং ভার্ব গুলো উচ্চারণ করব তখন একসাথে করতে, তখন আই উইল না বলে আমাদের বলতে হয় আইল। আইল স্পিক ইংলিশ, আইল, নট আই উইল স্পিক, আইল। আইল স্পিক ইংলিশ, আইল গো টু দ্য মার্কেট, আইল প্লে ক্রিকেট। আম, 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 আই অ্যাম না, আম, আম, আম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট। আভ, 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 I have না, I have sent money, I've sent money, I've sent money. ওকে, সো এইভাবে আর কি বলছে এখানে। সো আপনাকে প্র্যাকটিস করতে বলছে যে আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আইল মেক টি, আইল মেক টি, আম মেকিং টি, আম মেকিং টি, আভ মেড টি, আভ মেড টি। দেখছেন? সো এইভাবে এইগুলোকে কন্ট্রাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, সেই কথাটা বলছে। এরপর দেখেন, এই যে মানে প্র্যাকটিসটা, প্রচুর নতুন নতুন ভার্ব ব্যবহার করে কিন্তু এই প্র্যাকটিস গুলো দেওয়া আছে, এবং ওই জাস্ট 5টা টেন্সের স্ট্রাকচারের উপর। আপনি একবার ভাবেন, যাদের কাছে ইংলিশটা কঠিন মনে হয় আমরা কেন পারি না? জাস্ট ল্যাক অফ প্র্যাকটিস, বিশ্বাস করেন। বাট এইভাবে যদি সেট ধরে ধরে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন পারবেন না? কোথায় আপনার প্রবলেমটা হবে? কেন আপনি পারবেন না বলেন? আপনি অবশ্যই পারবেন, আপনাকে পারতে হবে, এখানে না পারার কিছু নাই। আচ্ছা, এবার আসি যে কিভাবে আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো করবেন। দেখেন এখানে একটা বিষয় কি, আমি যদি খুব সহজে আপনাকে বলি, জিনিসটা বুঝাই দেই, তাহলে আপনার ধরতে সুবিধা হবে। আমি একটু ফার্স্টে আসি, একদম শুরুতে আসি। এখানে যে 12টা টেন্স নিয়ে আমি কথা বলছিলাম না, একটু ফোকাস করেন তো। আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কি বলছি? সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভিতরে ভার্বের ফর্মে। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই যে ভার্বের ফর্মে যে পরিবর্তন হচ্ছে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বে পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাতে আমার একটা বিষয় সর্বদা লক্ষ্য রাখবেন। টেন্সের স্ট্রাকচার টোটাল কয়টা? 12টা না? টোটাল কয়টা? 12টা। মনে রাখবেন, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর অ্যাফার্মেটিভ সেন্টেন্স
অর্থাৎ মেইন সেন্টেন্সে 10টার ভিতরেই হেল্পিং ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তারপরে গিয়ে মেইন ভার্ব থাকে। বলেন তো কি বললাম? 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে মেইন সেন্টেন্সে, তারপরে গিয়ে মেইন ভার্ব থাকে। 2টা টেন্সের স্ট্রাকচারে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। 2টা টেন্সের স্ট্রাকচারের, মেইন স্ট্রাকচারে কোনটা কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। যেমন এইটা দেখেন, আই ইট রাইস, আই এর পরে জাস্ট ইট, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। বাট বাকি যতগুলো টেন্স আছে সব জায়গায় দেখেন আই অ্যাম ইটিং, অ্যাম আছে তারপর ইটিং, আই হ্যাভ ইটেন, হ্যাভ আছে তারপর ইটেন, আই হ্যাভ বিন ইটিং। অর্থাৎ বাকি সবগুলো টেন্স দেখেন আই ওয়াজ ইটিং, এই দেখেন আই উইল ইট। মানে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট বাদে বাকি সব টেন্সের স্ট্রাকচারে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব। এই কথাটা আমি কেন বলছি? বলেন তো আমি কি বলছি? টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা, 12টার ভিতর 10টাতেই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এই 2টা টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর মেইন ভার্বের পাস্ট ফর্ম। এই কথাটা কেন বলছি? এর কারণ হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। আর হেল্পিং বা অক্সিলারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যায়। 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট টেন্স, ইনডিফিনিট টেন্স, আর সব জায়গায় থাকে। তাহলে অন্য সব সেন্টেন্স নেগেটিভ করার নিয়ম কি? যে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ নট ইটিং রাইস, ওয়াজ আই ইটিং রাইস, এরকম। দেখেন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, এরকম সিম্পল। কিন্তু এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? এখানে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয় নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। কারণ মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না। যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য হেল্পিং বা অক্সিলারি ভার্ব লাগে। যেহেতু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয়। মানে পাস্ট টেন্সে ডিড আর প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ। ডাজ কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা আপনারা অনেকেই জানেন। যেমন দেখেন এই যে সেন্টেন্স গুলো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে যে শি ডাজেন্ট কাম হেয়ার, সে এখানে আসে না। শি ডিডন্ট কাম হেয়ার, সে এখানে আসেনি। অর্থাৎ ডু, ডাজ বা ডিড যখন আপনি বসাবেন, মেইন ভার্বটা কিন্তু অলওয়েজ বেস ফর্মে থাকবে, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হবে না। আমি যদি বলতাম সে এসেছিল, শি কেম হেয়ার হতো, এই কামের পাস্ট ফর্ম কিন্তু কেম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় না। আমি যদি বলি সে এসেছিল, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, সে এসেছিল, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। বাট যখন আমি নেগেটিভ করছি, আমি ডিডের ব্যবহার করব। আর ডিডের ব্যবহার করলে আর পাস্ট ফর্মের মেইন ভার্ব থাকবে না, কারণ ডিড তো নিজেই একটা পাস্ট ফর্মের ভার্ব, ডু এর পাস্ট ফর্ম ডিড, তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। ডিড ব্যবহার করলে ওই কেমটা বেস ফর্মে চলে আসবে, কাম হয়ে যাবে, হি ডিডেন্ট কাম হেয়ার। আবার শি ডাজেন্ট কাম হেয়ার, এইটার অ্যাফার্মেটিভ কি? যে শি, দেখেন শি কামস হেয়ার, কামস কেন হবে? সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, জন্য কামস। আর যখন আপনি নেগেটিভ করবেন, শি ডাজেন্ট, মানে ডু এর সাথে ওই এস বা ইএসটা লেগে যায়, ডাজেন্ট বসালে আর কামস থাকবে না, ডাজ বসালে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসবে, জাস্ট কাম হয়ে যাবে। আবার যদি শি না থেকে যদি ইউ বা হি হতো, বা সরি আই হতো, যেমন আই কাম হেয়ার, আমি এখানে আসি, আই কাম হেয়ার, আমি আসি না, আই ডোন্ট কাম হেয়ার, আই ডোন্ট, জাস্ট আই ডোন্ট কাম হেয়ার। অর্থাৎ আই, উই, ইউ, দে এগুলো থাকলে ডু নট এর ব্যবহার হবে, বা কোশ্চেন করতে গেলে ডু আগে আসবে। কিন্তু হি, শি, ইট বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। নেগেটিভ করতে গেলে ডাজের ব্যবহার হয়। ডাজ বসালে মেইন ভার্বের ফর্মটা বেস ফর্মে চলে আসে, আর এস বা ইএস থাকে না ওই বাক্যে। পাস্ট টেন্সে কি হয়? যে সাবজেক্টই হোক না কেন, অলওয়েজ মেইন ভার্বের ভি টু পাস্ট ফর্ম থাকে। আর নেগেটিভ করতে গেলে বা ইন্ট্রোগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। সে কি এখানে এসেছিল, তখন কি হবে? ডিড হি কাম হেয়ার, ডিড হি কাম হেয়ার, সে কি এখানে এসেছিল, এরকম। অর্থাৎ ডিড ব্যবহার করলে আর পাস্ট ফর্মের ভার্ব থাকবে না, ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতেই থাকবে, অন্য কোথাও না। অর্থাৎ সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, হি
ওয়েন্ট, WENT, ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। এখন আমি যদি বলি সেই স্কুলে যায়নি, হি ডিডের ব্যবহার করবো। আর ডিড ব্যবহার করলে আর ওয়েন্ট থাকবে না, ডিডেন্ট গো হয়ে যাবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা কি? গো। হি ডিডেন্ট গো টু স্কুল, সেই স্কুলে যায়নি। এবার সে কি স্কুলে গিয়েছিল, তখন জাস্ট কোশ্চেনটা অক্সিলারি ভার্বটা আগে আসবে। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল। সো এইভাবে কিন্তু মানে যতগুলো টেন্স আছে 12টা টেন্সের ভিতর যদি আপনি বলেন সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে কোনটা, এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে প্রবলেম কোনটাই তৈরি হয় বা স্টুডেন্টরা ভুল করে কোনটায়, এই প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। এখানে আরো একটা ফাংশন আছে, সেটা কি জানেন? যেমন মনে করেন আ- আমি জানি যে এই যে শি ইজেন্ট কামিং হেয়ার, সে এখানে আসছে না, এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমি যদি বলি শি ইজ কামিং হেয়ার, কথাটা বোঝেন, সে এখানে আসছে, শি ইজ কামিং হেয়ার, তাহলে সে আসছে না, শি ইজেন্ট কামিং হেয়ার বসালাম। ঠিক আছে, যে অন্য সবগুলো টেন্সের স্ট্রাকচারে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। যাই হোক, তো শি ইজ কামিং হেয়ার, শি ইজেন্ট কামিং হেয়ার। তো আমাদের অনেকের ব্রেনে এইটা একটা ধারণা জন্ম নেয় যে অ্যাম ইজ আর থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স, বাট অ্যাম ইজ আর কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হতে পারে। আমরা মনে করি ওয়াজ আর থাকলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ওই ওয়াজ আর কিন্তু যখন মেইন ভার্ব হিসাবে বসে তখন আবার পাস্ট টেন্সে বসতে পারে। মানে এই যে আমি বললাম না, ডিডের ব্যবহার হবে নেগেটিভ করতে গেলে, বা প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজের ব্যবহার হবে, কিন্তু আমার যদি এরকম একটা সেন্টেন্স থাকে যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই ইজটা হচ্ছে মূলত মেইন ভার্ব এখানে, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। কন্টিনিউয়াস তখন হয় যখন এরপরে আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়। তো এই বাক্যটা যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন কিন্তু এই ডু ডাজ ব্যবহার করতে হয় না, এখানে জাস্ট এইটার সাথেই নট বসাতে হবে। হি ইজ নট আ স্টুডেন্ট, বা সে কি একজন ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট, এইভাবে হয়। আমি ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর আলাদা একটা ক্লাসে এটা বুঝাই দিব। তাহলে ডু ডাজ কখন হবে, ডিড কখন হবে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে আপনি একটা মেইন ভার্ব দেখতে পারবেন। বাংলা বাক্য থাকলে সেই বাংলা বাক্যতেই ভার্ব দেখা যায়। আমি যদি বলি সে একজন ছাত্র, তাহলে সে ইংরেজি হি, একজন ইংরেজি এ, ছাত্র ইংরেজি স্টুডেন্ট, এখানে কোনো ভার্ব নেই। বাট ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আমি গত ক্লাস দুটোতে বলেছি, ফার্স্ট ক্লাস যারা করেছিলেন ট্রান্সলেশনের উপর, যে বাংলা বাক্য দুই ভাবে হয়, ভার্ব যুক্ত, ভার্ব বিহীন। তো যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, ইংলিশে অবশ্যই ভার্ব লাগবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। সেখানে মূলত কি করতে হয়, অ্যাম, ইজ আর ওয়াজ আর কে মেইন ভার্ব হিসেবে বসাতে হয়। এই ফাংশনগুলো বেসিক ফাংশন আপনি একটু জেনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার কখন হচ্ছে, যখন মেইন একটা ভার্ব থাকে, যে ভার্বটা দেখা যায়। যেমন সে স্কুলে যায়, যাওয়াটা ভার্ব, আমি চিঠি লিখি, লেখাটা ভার্ব, সে চিঠি লিখেছিল, এটা ভার্ব। কিন্তু আমি যদি বলি সে একজন রাইটার, জাস্ট হি ইজ আ রাইটার, সে একজন রাইটার ছিল, হি ওয়াজ আ রাইটার। এই ইজ বা ওয়াজ বসাচ্ছি ঠিক আছে, বাট এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস না, এগুলো ইনডিফিনিট, প্রেজেন্ট বা পাস্ট। হি ওয়াজেন্ট আ রাইটার, সে রাইটার ছিল না। সে কি একজন রাইটার ছিল, ওয়াজ হি আ রাইটার? বাট আমি যখন বলছি যে সে একটা চিঠি লিখেছিল, তখন ইংলিশ কি, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। দেখেন আমার কথাটা বোঝেন, হি রাইটের পাস্ট ফর্ম কি, রোট আ লেটার। পাস্ট ইনডিফিনিট টেন্স অলওয়েজ মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। যখন আপনি নেগেটিভ করবেন, হি ডিড নট। ডিড কি, ডু এর পাস্ট ফর্ম, তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। যখন আপনি ডিড বসাবেন, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। হি ডিডন্ট রাইট, হি রোট আ লেটার, হি ডিডন্ট রাইট আ লেটার। সে চিঠি লিখেছিল, সে চিঠি লেখেনি। হ্যাঁ, তাহলে এইভাবে এটা হয়। আর বাদ বাকি যত টেন্স আছে, যত সেন্টেন্স আছে, সেগুলোতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে। জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনারা কি বুঝতে পারছেন কেউ? যা যা আমি বলছি, যা যা দেখালাম, বোঝা গেল? হ্যাভ ইউ আন্ডারস্টুড যতটুকু বললাম? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল কনভারসেশন প্লাস স্পিকিং প্র্যাকটিস করব, এই জায়গা থেকে আমরা মুভ করব, যাব। দেখেন, এরপর আসি সামনের দিকে। তাহলে স্পোকেন ইংলিশে মেইনলি কোন স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হয়? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, মানে তিনটা ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, ড্রিল প্র্যাকটিস করতে হবে। ড্রিলটা কেমন, যেমন দেখেন, ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডিড ইউ রিড বুকস, তুমি কি বই পড়েছিলে? উইল ইউ রিড বুকস, মানে যদি আপনি, এই দেখেন এখানে রিড বুকস আছে দেখছেন, বাট এখানে দা বুক আছে, এর কারণ কি জানেন? এই বুক শব্দটা একটা কমন নাউন, এটা নাউনের ক্লাসে আছে।
কমন নাউন কখনো কোনো বাক্যে একা বসতে পারে না, হয় সেটা প্লুরাল হয়, না হলে তার আগে আর্টিকেল বসাতে হয়। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি বলেন ডু ইউ রিড আ বুক, এটা ঠিক আছে, বা ডু ইউ রিড দ্য বুক বা রিড দ্য বুকস এটাও বলা যায়, কিন্তু জাস্ট ডু ইউ রিড বুক বলা যায় না, আপনি এরকম কখনো বলতে পারবেন না। এর আগে অবশ্যই আর্টিকেল বসাতে হবে অথবা এটাকে প্লুরাল করতে হবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে কমন নাউনের কিছু ফাংশন, সেটা নিয়ে পরে কথা বলবো। যাই হোক, ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডিড ইউ রিড দ্য বুক, তুমি কি বইটা পড়েছিলে? উইল ইউ রিড দ্য বুক, তুমি কি বইটা পড়বে? আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো? হ্যাভ ইউ রেড দ্য বুক, দেখেন রিড এর পাস্ট ফর্ম রেড, পাস্ট পার্টিসিপল রেড, মানে স্পেলিং একই থাকে, স্পেলিং এর কোনো চেঞ্জ হয় না, বাট প্রোনাউন্সিয়েশনে চেঞ্জ হয়, উচ্চারণটা কিন্তু ভিন্ন। রিড প্রেজেন্ট ফর্ম, রেড পাস্ট ফর্ম, আবার রেড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দেখেন, ডু ইউ স্লিপ আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুমাও? ডিড ইউ স্লিপ ওয়েল, তুমি তুমি কি ভালোভাবে ঘুমিয়েছিলে? এরকম জাস্ট। উইল ইউ স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাবে? আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ? হ্যাভ ইউ স্লেপ্ট, দেখেন স্লিপ ভার্বের পাস্ট পার্টিসিপল, স্লেপ্ট এই যে ভার্বের ফর্ম, এটা জানা খুবই দরকার। আর এইভাবে যদি আপনারা একবার প্র্যাকটিস করতে পারেন, আমরা পারি না জাস্ট বিশ্বাস করেন, অনেকেই মনে করে কি যে আমি তো টেন্স বুঝি, স্ট্রাকচার বুঝি, নেগেটিভ কিভাবে করতে হয় এটা জানি, ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয় এটা জানি। এটা জানলে হবে না, জেনে থাকলে হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি ইনস্ট্যান্ট কমিউনিকেশন বা কনভারসেশনে কথাগুলোকে ব্রেনে নিয়ে আসতে পারবেন না। তো যাই হোক, এইভাবে অনেক প্র্যাকটিস আছে। দেখেন এই যে ডাবল ইউ এইচ ওয়ার্ড দিয়েও প্র্যাকটিস আছে, যেমন ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ওয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় থাকতে? ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় থাকবে? ওয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় থাকছো? ওয়ার হ্যাভ ইউ লিভ, তুমি কোথায় থেকেছো? দেখছেন এই যে এই কোশ্চেন গুলো কিভাবে হয়? কোশ্চেন মূলত দুই ভাবে হয়। হ্যাঁ, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাবল ইউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। মানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন আমি যদি বলি ডু ইউ লিভ, তুমি কি বাস করো? হ্যাঁ বা না। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তখন আপনাকে একটা ডিটেলস অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? আমি যদি বলি উইল ইউ স্টার্ট, তুমি কি শুরু করবে? আপনি বলছেন হ্যাঁ শুরু করবো, ইয়েস অর নো। কিন্তু আমি যদি বলি ওয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শুরু করবে, তখন আপনাকে ডিটেলস অ্যান্সার দিতে হয়। এটা খুবই সিম্পল, জাস্ট অক্সিলারি ভার্বের আগে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করলেই ইন্ট্রোগেটিভ ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। আর কোশ্চেন কিভাবে হবে? ওই যে বললাম, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। নেগেটিভ কিভাবে হবে? সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট বসালে যে কোনো বাক্য নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, এইবার আমি মেইন পার্টটাতে আসি, অর্থাৎ প্রতিটা টেন্স আমরা আলাদাভাবে দেখব এবং সবগুলো টেন্স দিয়ে আমরা কি করব? স্পিকিং প্লাস কনভারসেশন প্র্যাকটিস করব। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি। আমি বলছি না যে পাঁচটি টেন্স সব থেকে বেশি ব্যবহৃত হয়, মনে রাখতে পারছেন কিনা আপনারা? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই কয়টা আমাকে জানতে হবে বেশি করে। তো তিনটা ইনডিফিনিট টেন্স আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন, কম্পেয়ার করে করে প্র্যাকটিস করবেন একটার সাথে আরেকটা। দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1, পাস্ট সিম্পল V2, ফিউচার সিম্পল শ্যাল বা উইল প্লাস V1। আই ইট, আমি খাই, আই এট, আমি খেয়েছিলাম, আই উইল ইট, আমি খাবো। এতটুকু তো আপনারা সবাই বোঝেন। দেখেন এখানে কম্পেয়ার করে করে দেওয়া আছে। যারা একদম দুর্বল আছেন, যদি দুইবার তিনবার এটা প্র্যাকটিস করেন, এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, যেটা আপনারা জানেন পারেন সেটা নিয়ে কথা বলার কোনো রিজন নাই। যেটা দরকার আমি সেটা দেখাবো, আমি জাস্ট প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করব। বাট এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা অনেক দুর্বল, বোঝেন না, ল্যাঙ্গুয়েজটা শেখার সঠিক ওয়ে খুঁজে পাচ্ছেন না, সঠিক পদ্ধতি মেনটেন করে এগোতে পারছেন না। তাদের উদ্দেশ্য করে আমি বলছি, প্র্যাকটিস যদি করেন, যদি করতে চান, যদি একদমই দুর্বল থাকেন, এইভাবে প্র্যাকটিস করেন, এইভাবে এগোন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই ইট রাইস, আমি ভাত খাই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। শি সিংস আ সং, সে একটি গান গায়, শি স্যাং আ সং, সে একটি গান গেয়েছিল, শি উইল সিং আ সং, সে একটি গান গাইবে। দেখেন আমি আমি আমরা এই স্ট্রাকচারের ভিতর বা এই সিম্পল সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকবো না। এগুলোকে কনভারসেশন বা স্পিকিং এ কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমি এখন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। এই দেখেন নেগেটিভ কিভাবে করতে হবে সেটারও প্রপার টেবল দেওয়া আছে। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আই ওন্ট বা উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি, এটা যায়নি এরকম হবে, হ্যাঁ। হি ওন্ট গো টু স্কুল মানে উইল নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। দে ডোন্ট প্লে, তারা খেলে না। দে ডিডন্ট প্লে, তারা খেলেনি। দে ওন্ট প্লে, তারা খেলবে না। শি ডাজেন্ট সিং, সে গায় না। শি ডিডন্ট সিং, সে গায়নি মানে গান গায়নি। শি ওন্ট সিং, সে গাইবে না। হ্যাঁ, ইট ডাজ নট রেইন, বৃষ্টি হয় না। ইট ডিডন্ট রেইন, বৃষ্টি হয়নি। ইট ওন্ট রেইন, বৃষ্টি হবে না। দেখেন যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া আছে কম্পেয়ার করে করে। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে। ডু দে প্লে, তারা কি খেলে। ডিড দে প্লে, তারা কি খেলেছিল। উইল দে প্লে, তারা কি খেলবে। জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, পাস্ট টেন্সে ডিড, ফিউচার টেন্সে উইল। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড, ফিউচার টেন্সে উইল। তারপর কি সাবজেক্ট, তারপর কি মেইন ভার্ব। ডাজ শি সিং, সে কি গায়। ডিড শি সিং, সে কি গেয়েছিল। উইল শি সিং, সে কি গাইবে। এই দেখেন এইখানে কি বলছে, বিশেষ সতর্কতা। সব থেকে বেশি মিস্টেক বা বেশি ভুল আমরা এই জায়গাটাতে করে থাকি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। যারা ক্লাস করছেন, যারা দেখছেন, বিষয়গুলো দেখেন, বোঝার চেষ্টা করেন। শিক্ষার্থীরা প্রায় কমন মিস্টেক করে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে। মনে রাখবেন ভুল কি হয়, যেমন আমরা এরকম বলে ফেলি হি ডিড নট ওয়েন্ট। আমরা জানি যে পাস্ট টেন্সে ওয়েন্ট হয়, গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট। তো নেগেটিভ সেন্টেন্স করতে গেলেও আমরা ওই ওয়েন্ট বসিয়ে ফেলি, হি ডিড নট ওয়েন্ট। কিন্তু এটা কি হবে না, হি ডিড নট গো হবে। মানে যখন আপনি ডিড বসাবেন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে, মেইন ভার্ব কিন্তু অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। আমরা এই ভুলটা করে থাকি। ডিড ইউ এট, এটা হবে না, ডিড ইউ ইট হবে। এট বা ওয়েন্ট কখন বসবে, জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কোনো কোশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সে না। কোনো কোশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সে না। আপনি যদি আমাকে বলেন এই 12টা টেন্সের ভিতর সব থেকে ডিফিকাল্ট কোনটা, সব থেকে বেশি কনফিউশন কোনটায় হয়, আমি বলবো এই পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, ক্লিয়ার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কথাগুলো বলছি। নেওয়ার চেষ্টা করেন। হুম, ওকে, ঠিক আছে। এরপর দেখেন, তাহলে এরপর দেখেন, আই রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখি। আই রোট আ পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম। আই উইল রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখবো। সো এইভাবে জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। প্রচুর সেন্টেন্স দেওয়া আছে, প্রচুর দেওয়া আছে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখানে হোমওয়ার্কের জন্য কিছু সেন্টেন্স ট্রান্সলেশন দেওয়া আছে, এগুলো আপনাদের করতে হবে। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটি, কি হবে। আই ওয়াক এভরি মর্নিং, সে গতকাল একটি চিঠি লিখেছিল। হি রোট আ লেটার ইয়েস্টারডে, তুমি কি আগামীকাল ঢাকা যাবে। উইল ইউ গো টু ঢাকা টুমোরো, তারা ফুটবল খেলে না, কি হবে এটা বলতে পারবেন। দে ডোন্ট প্লে ফুটবল, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি তাকে দেখিনি। আই ডিডেন্ট সি হিম, আই ডিড নট সি, আমি যদি বলি আমি দেখেছিলাম, আই স হিম। দেখিনি, ডিড নট সি। সে কি তোমাকে সাহায্য করেছিল। ডিড হি হেল্প ইউ, আমি লিখতে গেলে অনেক সময় চলে যাবে। সো আমরা কাজটি করব, উই উইল ডু দা ওয়ার্ক। মা কি রান্না করেন, এটা কি হবে বলেন তো। সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাজ মাদার কুক, জাস্ট ডাজ মাদার কুক। রিনা একটি গান গেয়েছিল, রিনা স্যাং আ সং। তুমি মিথ্যা কথা বলো না, হ্যাঁ। ডোন্ট টেল আ লাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এভাবে করতে পারেন। সে কি কফি পান করবে, তাহলে উইল হি ড্রিঙ্ক কফি। উইল হি, এটা ফিউচার, বাবা গত রাতে বাড়ি আসেনি। তাহলে ফাদার ডিডেন্ট কাম হোম লাস্ট নাইট। ফাদার ডিডেন্ট কাম, ডিডেন্ট কাম, আমি যদি বলি এসেছিল, তাহলে কেম হোম। সো এইভাবে এগুলো আপনাদেরকে করতে হবে। অনেক সেন্টেন্স দেওয়া আছে এখানে, অ্যান্সারটাও দেওয়া আছে, আমি এগুলো পাঠিয়ে দিব। এইবার দেখেন, এইবার যে মেইন জায়গাটা সেটা নিয়ে কথা বলি। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আপনারা কয়েকটি প্র্যাকটিক্যাল ডায়লগ প্র্যাকটিস করবেন। শুধু সেন্টেন্স বা স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকলে আমরা কি কখনোই সেটা আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবো। একবার ভাবেন তো,
একবার বোঝেন তো। মনে করেন আমি এতক্ষণ যতটুকু দেখালাম, যা যা দেখালাম, আমি বলছি যে আমাদের প্র্যাকটিস করতে হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ, সেটা তো শুধু সেন্টেন্স প্র্যাকটিস করছি। কিন্তু সেই সেন্টেন্সটাকে আমরা যদি একটা ইমাজিনেশনের ভিতর নিয়ে আসি, একটা কনভারসেশনের ভিতর নিয়ে আসি, এবং জাস্ট যে টেন্স গুলো আমরা ব্যবহার করছি, মানে আদার্স স্ট্রাকচার ইউজ না করে সেই টেন্স গুলো দিয়েই যদি কনভারসেশনটা আমরা প্র্যাকটিস করি, তাহলে ওই ব্যবহারগুলো আমরা আর কখনো ভুলবো না। যেমন বোঝার চেষ্টা করেন, দুই বন্ধু রাজীব এবং সুমন দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলছে। মানে দেখেন, এই কনভারসেশন গুলো এমন ভাবে সাজানো, খুব সিম্পল, বাট এখানে নেগেটিভ আছে, ইন্ট্রোগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, থার্ড পারসন সাবজেক্ট আছে, যাতে করে ডাস্টার ব্যবহার কখন হয় এটাও আপনি বুঝতে পারেন। বাট সেটা শুধু সেন্টেন্স না, কনভারসেশন আকার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কি বলছে দেখেন, রাজীব বলছে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সুমন বলছে, ইয়েস, আই গেট আপ অ্যাট 6 AM। সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। দেখছেন, সাবজেক্টটা হচ্ছে মাই ব্রাদার। অনেকে মাই দেখে মনে করে ওইটা সাবজেক্ট, বাট না, ব্রাদার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য যখন আপনি নেগেটিভ করবেন, ডাজের ব্যবহার করতে হবে। মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। এবার রাজীব বলছে, ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? বলছে, নো, হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি। তাহলে এই যে হি ইজ লেজি, এটা কি কোনো কন্টিনিউয়াস? না, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। এই ইজটা মেইন ভার্ব, এখানে বি ভার্বের সেন্টেন্স। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। তাহলে এই ছোট একটা কনভারসেশন, বাট এর ভিতর থেকে কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেল কিভাবে আমি ইন্ট্রোগেটিভ করব, কিভাবে আমি নেগেটিভ করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কিভাবে নেগেটিভ করতে হয়। এবার দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা কনভারসেশন। মিনা এবং রিনা গতকালের কাজ নিয়ে কথা বলছে। মিনা বলছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? অর্থাৎ তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? রিনা বলছে, নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। মানে নেগেটিভ করে আবার অ্যাফার্মেটিভ, বুঝতে পারছেন? যখন পাস্ট টেন্স নেগেটিভ হবে তখন আপনি ডিডের ব্যবহার করবেন। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয় বলেন তো? V2। সো কি বলছে? নো, আই ডিডন্ট গো টু স্কুল। বাংলা বোঝেন, আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। বলছে, ওয়াই ডিড ইউ ফিল সিক? তুমি কি অসুস্থ ছিলে? তুমি কি অসুস্থ বোধ করছিলে? বলছে, ইয়েস, আই হ্যাড আ ফিভার, বাট আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট। আমার জ্বর ছিল, কিন্তু আমি রাতে ওষুধ নেইনি, মেডিসিন নেইনি। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন, এই যে আই হ্যাড আ ফিভার, আমার জ্বর ছিল, আমি যদি বলি আমার জ্বর ছিল না, এই বাক্যটা ইংলিশে কি হবে? এটা আপনারা কেউ একজন বলতে পারবেন? আমি যদি বলি যে আমার জ্বর ছিল না, এই বাক্যটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? বলছে আই হ্যাড আ ফিভার, আমার জ্বর ছিল, কিন্তু আমি যদি বলি ছিল না, তাহলে কি হবে? I don't have a fever. দেখছেন, আই ডোন্ট হ্যাভ হয় এখানে, এটা পাস্ট টেন্স না। ডু নট কেন হবে? I didn't fever. Listen. এই যে আরেকজন বলছেন আই হ্যাডেন্ট ফেভার। হ্যাডেন্ট ফেভার হয় আমি যদি বলি যে আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। আমি কি এটা নেগেটিভ এরকম করি, আই ওয়েন্ট নট টু দ্য ডক্টর? আমি কি ওয়েন্ট নট বলি? বলেন। ডিড বলি না, যে আই ডিডেন্ট গো টু দ্য ডক্টর? এটাই তো বলি, যে আই ডিডেন্ট গো টু দ্য ডক্টর। তাহলে আমি হ্যাডেন্ট ফেভার কেন বলবো? এই জন্যই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। আরে ভাই, এটা তো পাস্ট পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাড নট কোথায় বসে জানেন? যদি এই হ্যাড এর পরে আরেকটা মেইন ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ যদি পারফেক্ট টেন্স হয়, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, এটা মেইন ভার্ব, এটা হবে আই ডিডেন্ট হ্যাভ আ ফেভার, আমার জ্বর ছিল না। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমি যদি বলি আমার গাড়ি নেই, অনেকে বলবে আই হ্যাভ নট এ কার, বাট ইটস রং। আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ কার। আমার গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার গাড়ি ছিল না, আই ডিডন্ট হ্যাভ আ কার, নট আই হ্যাড নট এ কার। হ্যাভ নট, হ্যাড নট বসানো যায় কোথায় জানেন? পারফেক্ট টেন্স গুলোতে, যেখানে হ্যাভ নট, হ্যাড নট মেইন ভার্ব হিসেবে না বসে হেল্পিং ভার্ব হিসেবে বসে। আমি যদি বলি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছি, আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। আই হ্যাড প্লেড ক্রিকেট, আই হ্যাড নট প্লেড ক্রিকেট, এরকম বলতে পারি। বাট এইখানে এই যে আই হ্যাড আ ফেভার,
আই ডিডেন্ট হ্যাভ আ ফেভার হয় নেগেটিভ করলে, কারণ এই হ্যাড মেইন ভার্ব। আপনি কি ওয়েন্ট নট বলেন? বলেন না তো। আমি যদি বলি যে এই যে একটা সেন্টেন্স মনে করেন এখানে দেওয়া আছে যে আই আই গেট আপ অ্যাট 6 p.m. আমি কি এখানে গেট আপ নট বলি বা গেট নট বলি? না। তাহলে আপনি হ্যাভ নট কেন বলবেন? আমি যদি আই হ্যাভ আ কার, আমার গাড়ি আছে, ওই হ্যাভটা মেইন ভার্ব, ওই ছাড়া আর কোনো ভার্ব নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নট পারফেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ডু নট ডাজ নট এর ব্যবহার। আমি বলি আই ডু নট গেট আপ অ্যাট 6 p.m. আমি কি গেট নট বলি, ডু নট গেট বলি? তাহলে আমি হ্যাভ নট কেন বলবো? ওই হ্যাভ তো মেইন ভার্ব, এই গেটের মতোই। তাহলে আমি ওখানে বলবো আই ডোন্ট হ্যাভ আ কার। কেউ কি আমার কথা বুঝতে পারছেন এই জায়গাটা? হ্যাভ নট হ্যাজ নট শুধু ব্যবহার করে দিলে হয় না, আমাকে বুঝতে হবে আমি কখন ব্যবহার করব। শুধু ব্যবহার করে দিলে হয় না, বুঝছেন আমার কথাটা? স্যার পারফেক্ট তাহলে কি হবে, নট হবে? হবে। পারফেক্ট টেন্সে হবে, কারণ পারফেক্ট টেন্সে তো আর হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এগুলো তো মেইন ভার্ব হিসেবে বসছে না, এগুলো বসছে তখন অক্সিলারি ভার্ব হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে। নট ইউজ করতে হয় কার সাথে? অক্সিলারি ভার্বের সাথে, কোনো মেইন ভার্বের সাথে না। এইগুলো বুঝতে হয়, খুবই সিম্পল গ্রামার। বাট বিশ্বাস করেন এদের সম্পর্কে আমাদের কনসেপ্ট না থাকার কারণে আমরা বারবার ইংলিশে ভুল করি। আচ্ছা, ফিউচার টেন্স, আকাশ ও বিকাশ দুজন কথা বলছে, দেখেন। উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? নো, আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট। আমি বাজারে যাব। উইল ইউর ফাদার গো উইথ ইউ? তোমার বাবা কি তোমার সাথে যাবে? আবার অনেকে বলতে পারে কি যে ফাদার আছে তাহলে গোস হবে না। মনে রাখবেন যে ওই যে ভার্বের সাথে এস বা ইএস, এটা কিন্তু শুধু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, আর কোনো টেন্সে না। অনলি সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা মনে রাখবেন। এবার বলছে যে পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে কিন্তু এগুলো হয় না। এবার বলছে দেখেন যে ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন। তাহলে এইভাবে কিন্তু আপনারা এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারেন। দেখেন কম্বাইন্ড ডায়লগ, যেমন মানে সবগুলো সিম্পল টেন্স এখানে আছে। বলছে ডু ইউ লাইক পিৎজা? বলছে ইয়েস আই লাইক ইট ভেরি মাচ, এটা প্রেজেন্ট সিম্পলে আছে। এবার বলছে ডিড ইউ ইট পিৎজা ইয়েস্টারডে? নো, আই ডিডেন্ট ইট পিৎজা, আই এইট বার্গার। দেখছেন, মানে যখন নেগেটিভ হয় তখন ডিডের ব্যবহার হচ্ছে, বা ইন্ট্রোগেটিভ হয় ডিডের ব্যবহার হচ্ছে, মেইন ভার্বটা বেস ফর্মে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে V2। উইল ইউ ইট পিৎজা টুনাইট? নো, আই ওন্ট ইট টুনাইট, আই উইল কুক রাইস। ওকে, সো আপনার জন্য টাস্ক বলছে আপনি একটা ডায়লগ তৈরি করুন এইভাবে, যেমন ডু ইউ ওয়াচ টিভি? আমরা কিভাবে এটাকে অ্যাফার্মেটিভ করতে পারি? ডিড ইউ ওয়াচ টিভি ইয়েস্টারডে? কিভাবে এটাকে অ্যাফার্মেটিভ করতে পারি? উইল ইউ ওয়াচ টিভি টুমরো? কিভাবে এটাকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করতে পারি? এগুলো আপনাদের করতে হবে। এখানে আরো অনেক ডায়লগ আছে, এবং ডায়লগ গুলো নতুন নতুন ভার্বের ব্যবহার করে দেওয়া, নতুন নতুন ভার্বের ব্যবহার করে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সিম্পল টেন্স দিয়ে অনেক ডায়লগ আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে পারবেন, করার চেষ্টা করবেন। এইবার আসি স্পিকিং পার্টে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। যারা ইংলিশে একদমই দুর্বল, যারা কথা বলতে পারেন না, যাদের একটু স্বপ্ন, একটু শখ আমি একদিন ইংলিশে কথা বলবো, আপনি বিশ্বাস করেন আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, ব্রেন যতই ডাল হোক, একদম নর্মাল হলেও যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং আপনি যদি একটু টাইম দিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাকে কনফিডেন্ট দিতে পারি ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, জাস্ট ইফ ইউ মেইনটেইন কারেক্ট স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক। আপনাকে কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক মেইনটেইন করতে হবে। এই যে আমি এখন যে পার্টটা দেখাচ্ছি আপনাদের, ভেবে দেখেন কিভাবে আমি ধাপে 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 সামনের দিকে আসতেছি। প্রথমে টেন্স গুলো নিয়ে আলোচনা করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা বললাম, ড্রিল দেখালাম, কোনগুলো স্পোকেনের জন্য ব্যবহার হয় সেটা বললাম, তারপর দেখালাম কিভাবে এগুলো দিয়ে কনভারসেশন করা যায়। এখন প্রেজেন্টেশন। যেমন দেখেন এখানে কি বলছে যে তিনটি ইনডিফিনিট টেন্স এর উপর ভিত্তি করে, অন্য কোনো টেন্স না, কিন্তু আমরা কিন্তু জাস্ট এখানে ইনডিফিনিট টেন্স গুলো দেখছি। স্পিকিং প্র্যাকটিসের জন্য সিচুয়েশনাল বিভিন্ন টপিকের উপর আলাদা প্রেজেন্টেশন তৈরি করা হলো। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? এটা দিয়ে আপনার সাধারণ অভ্যাস বর্ণনা করবেন। পাস্ট ইনডিফিনিট কি? গতবার বা অতীতের কোনো ঘটনা বলবেন। ফিউচার ইনডিফিনিট কি? ভবিষ্যতের পরিকল্পনা বলবেন। এবার এখানে একটা টপিক আছে, টপিকটা বোঝার চেষ্টা করেন। টপিক হচ্ছে যে মাই উইকেন্ড, মানে আমার ছুটির দিন। দেখেন আপনারা এখনই কথা বলতে পারবেন, একটু এখানে টাইম দেন। এই টপিকটি নতুনদের জন্য সবচেয়ে সহজ। এখানে আমরা সাধারণ ছুটির দিন, গত ছুটির দিন, আগামী ছুটির দিন নিয়ে কথা বলবো। দেখেন ওই যে আমি গত ক্লাসে বলছিলাম না যে কেন আমরা ইংলিশ পারি না, কেন আমরা কথা বলতে পারি না, কেন আমরা স্পিকিং করতে পারি না, কেন 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 বলেন তো কেন? ওই যে আমি যখন কথা বলবো, যখন কমিউনিকেশন করব, যখন স্পিকিং করব, যখন কনভারসেশন করব, বিভিন্ন টাইমে একটা কথাকে লেখার বা বলার চেষ্টা করি, বাংলায় ভাবি, আমাদের মাদার টাং বাংলা। যখনই সেই কথাটাকে ইংলিশে বলতে যাই, ইংলিশে কনভার্ট করতে যাই,
তখন টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে পারি না। আমরা তো একটা স্টেবল টাইমের উপর ভিত্তি করে এগোতে পারি না, বিভিন্ন টাইম বলতে হয়। সেই মিক্সড টাইম অর্থাৎ বিভিন্ন টেন্স কিভাবে একসাথে একটা প্রেজেন্টেশনের ভিতর নিয়ে আসা যায়, আমরা সেইটা দেখব। অর্থাৎ ভার্বের চেঞ্জটা ইনস্ট্যান্টলি আপনি করতে পারছেন কিনা আমরা সেইটা দেখব। এবার দেখেন এখানে বলছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন, দেখেন কত সুন্দরভাবে দেওয়া। ভেবে দেখেন, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন। এবার এই ব্রেকডাউনে কি করছে দেখেন, বলছে জেনারেল মানে ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে। এটা কোন টেন্স? জাস্ট সিম্পল একটা সেন্টেন্স, আপনি বলার চেষ্টা করেন না, দেখেন পারেন কিনা। সাবজেক্টকে আই, আমি, ভার্বকে আমি উঠি। সাধারণত আমি শুক্রবার মানে আমার যে ছুটির দিনটাতে দেরিতে ঘুম থেকে উঠি। কি বলছে? ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেজ, আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আরেকটা সেন্টেন্স বললো যে আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। সাবজেক্ট আই, ইংলিশে সেন্টেন্স করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব ভার্ব লিখবো। পাস্ট টেন্সে কি বলছে? লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু। গত শুক্রবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস দেয়ার। আমি সেখানে অনেক পশু পাখি দেখেছিলাম। সি থেকে স। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম। আই উইল মিট মাই গ্র্যান্ডমাদার। আগামী শুক্রবার আমি আমার গ্রামের বাড়ি যাব, আমার দাদির সাথে দেখা করব। এই যে 6টা সেন্টেন্স, 3টা টেন্স দিয়ে, আই রিপিট ইট, there are 6 sentences here within 3 tenses. জাস্ট এই 6টা সেন্টেন্সকে আপনি এবার না দেখে বলতে পারবেন? মনে করেন আমি সব ঢেকে দিলাম, বলেন তো প্রথম বাক্যটা কি ছিল? ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে, আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এরপর কি ছিল? লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু, আই স মেনি অ্যানিমালস দেয়ার। নেক্সট ফ্রাইডে I will go to my village home. I will meet my grandmother. শেষ না 6টা সেন্টেন্স? এইবার 3টা টাইম ব্যবহার করে 6টা সেন্টেন্স এখানে হলো, কিন্তু আপনি এই 6টা সেন্টেন্স বলবেন না। আপনি বলবেন আপনার নিজের এক্সপিরিয়েন্স। আপনি প্রতিদিন শুক্রবার কি করেন, প্রতিটা ছুটির দিনে আপনি কি করেন। প্রত্যেকটা মানুষের তো একটা ডেইলি ওয়ার্ক থাকে, ডেইলি রুটিন থাকে। আপনারা যারা জব করেন, যারা পড়াশোনা করেন, তো ছুটির দিনটাতে আপনি কি করেন? গত শুক্রবার বা গত ছুটির দিন আপনি কি করেছিলেন? আগামী যেদিন ছুটি থাকবে আপনার কোনো প্ল্যান আছে কিনা, এটা আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তাহলে আপনার ডেভেলপমেন্টটা আসবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। যেমন এইখানে একটা প্রপার প্রেজেন্টেশন আছে, খুবই শর্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্টেশন। এইখান থেকেই একটু একটু করে কথা বলা আপনাকে শুরু করতে হবে। যেমন বলছে দেখেন, এবং যখন আপনি কথা বলবেন প্রোনাউন্সিয়েশন কারেক্ট করবেন। হাই এভরিওয়ান, টুডে টুডে I'll talk about my weekend. ওই যে বলছিলাম না, I will না, I'll। Today I'll talk about, I'll talk, not talk, not talk, talk. I'll talk about my weekend. Usually I do not work on Friday. Usually I do not work on Friday. I wake up late and eat a special breakfast. I wake up late and eat a special breakfast. I watch TV in the afternoon. I watch TV in the afternoon. However, last Friday was different, not different. However, last Friday was different, not was, not different. I visited, not visited. I visited a historical place with my friends. We took many photos and ate biryani for lunch. We took many photos and ate biryani for lunch. These are the structure of past indefinite. We returned home in the evening. We returned home in the evening. Next weekend, I will stay at home. I will clean my room and will read a storybook. I'll not go outside. Next weekend, I will stay at home. I will clean my room and will read a storybook. I'll not go outside. দেখছেন, 3টা সিম্পল টেন্স ব্যবহার করে তার প্ল্যানটা সে ডিসক্রাইব করলো, যে সে প্রতি শুক্রবার ছুটির দিন কোনো কাজ করে না, সাধারণত দেরিতে ঘুম থেকে ওঠে, স্পেশাল কিছু নাস্তা খায়, বিকালবেলা টিভি দেখে। বাট গত শুক্রবার ডিফারেন্ট ছিল, সে একটা হিস্টোরিক্যাল জায়গা ভ্রমণ করতে গেছিল বন্ধুদের সাথে, তারপর অনেক ছবি তুলেছিল, বিরিয়ানি খেয়েছিল এবং সন্ধ্যার দিকে বাসায় ফিরেছিল। আগামী শুক্রবার সে বাড়িতে থাকবে, রুম পরিষ্কার করবে, একটা গল্পের বই পড়বে আর বাইরে কোথাও যাবে না। তাহলে আপনি কি করেন? আপনি কি করেছিলেন?
আপনি আপনার আগামী ছুটির দিন কি করবেন? সাবজেক্ট কে? আই। ভার্ব কে? যে কাজটা করি সেটা। আর যে কাজটা করেছিলাম সেটা যদি বলি ভার্বের পাস্ট ফর্ম বসাবো, যেটা করব সেটা যদি বলি উইলের পর সেই ভার্বটাকে আমি নিয়ে আসবো, মানে যে কাজটা আমি করব ভার্বের বেস ফর্মটা আমি বসাবো। একবার বলেন, এই টপিকের উপর কি কথা বলা যায় না? স্পিকিং করা যায় না? আপনারা কি আপনাদের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে পারবেন না? প্রতিটা টেন্সের উপর 2টা বা 3টা করে লাইন লিখে, সেন্টেন্স লিখে বলা যায়? তাহলে আমরা যদি একটা টেন্সের উপর 3টা করে সেন্টেন্স লিখে আমার টোটাল 9টা সেন্টেন্স হয়। 9টা সেন্টেন্স মানে কিন্তু অনেক বড় একটা প্রেজেন্টেশন। আরে আমরা তো মোটেই কথা বলি না, আমাদের তো কথা বলার অভ্যাস নেই। আপনি পারেন না কেন? আপনি স্পিকিং করেন না তাই পারেন না। ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি? ভাষা শিখতে গেলে তো আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে এটা জেনারেট করতে হবে। আদারওয়াইজ শুনে শুনে, এই যে দেখে দেখে কখনো একটা ভাষা শেখা যায়? বোবা কথা বলতে পারে? পারে না। আপনি তো বোবাই থেকে যাবেন। আপনাকে কথা বলতে হবে, ভুল হয় হোক। আপনার আবার নিয়ে আসতে হবে আই। আই, আমি কাজ করি। আই ওয়ার্ক, আমি কাজ করি না। আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করিনি। আই ডিডন্ট ওয়ার্ক, আমি কাজ করব না। আই ওয়ান্ট ওয়ার্ক, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি যাব। আই উইল গো, আমি যাই। আই গো এভরি ফ্রাইডে। আই গো টু দ্য স্কুল। I went to the school. I will go to the school. I will clean my room. I cleaned my room yesterday. আমি গতকাল আমার রুম পরিষ্কার করেছিলাম। I clean every day. আমি প্রতিদিন পরিষ্কার করি। I didn't clean today. আমি আজ পরিষ্কার করিনি। I will clean my room tomorrow. আমি আগামীকাল আমার রুম পরিষ্কার করব। জাস্ট ভেরি সিম্পল। আপনাকে ইনস্ট্যান্টলি এগুলো নিয়ে আসতে হবে। একবার ভাবেন, যদি আপনি একদিন কথা বলা শুরু করেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার কাজ করবে। আমি তো পারছি, তাহলে আমি হয়তো পারবো। আমি কেন পারবো না? কোথায় আমার আটকে যাবে? দেখেন আমি কোন জায়গায় ছিলাম, কোথায় চলে আসছি। এবার দেখেন, টপিক 2, মাই বার্থডে সেলিব্রেশন। বিভিন্ন টপিকের উপর, এখানে প্রায় 15টা টপিকের উপর এরকম প্রেজেন্টেশন আছে। আপনি যদি 15টা প্রেজেন্টেশন দিতে পারেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনার এক্সপিরিয়েন্সটা কোথায় যাবে? দেখেন, বলছে জন্মদিন বা উৎসব নিয়ে স্পিকিং প্র্যাকটিস। যেমন স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন এখানে বলছে। জেনারেলি দেখেন, আই সেলিব্রেট মাই বার্থডে অ্যাট হোম। সাধারণত আমি আমার জন্মদিন বাড়িতে পালন করি। এখন যারা জন্মদিন পালন করেন না, আপনি বলবেন জেনারেলি আই ডোন্ট সেলিব্রেট মাই বার্থডে। ভেরি সিম্পল। বলছে মাই মাদার কুকস স্পেশাল ডিশেস। আমার মা কুকস, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এটা ভি, মানে ভার্বের সাথে এস আছে, স্পেশাল খাবার রান্না করে। বলছে লাস্ট ইয়ার আই সেলিব্রেটেড ইট ডিফারেন্টলি। গত বছর আমি এটা ভিন্নভাবে পালন করেছিলাম। মাই ফ্রেন্ডস সারপ্রাইজড মি। আমার বন্ধু আমাকে সারপ্রাইজ দিয়েছিল। বলছে নেক্সট ইয়ার আই উইল অ্যারেঞ্জ আ বিগ পার্টি। আমি একটা বড় পার্টি অ্যারেঞ্জ করব। আই উইল ইনভাইট অল মাই ক্লাসমেটস। অর্থাৎ আমি এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সবগুলো টেন্স ব্যবহার করে অ্যাপ্লাই করে কথা বলার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। এবার দেখেন এখানে একটা ফুল প্রেজেন্টেশন। এই জায়গাটা আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছি, এইটা না। এটা খুবই সিম্পল হইতে দেওয়া, আপনি চেষ্টা করে দেখেন, আপনি পারবেন। বলছে আই লাভ মাই বার্থডে। ইউজুয়ালি মাই প্যারেন্টস গিভ মি গিফটস অ্যান্ড আই কাট আ কেক ইন দ্য ইভিনিং। সাধারণত আমার পিতামাতা আমাকে গিফট দেয় এবং আমি কেক কাটি সন্ধ্যাবেলায়। আই ফিল ভেরি হ্যাপি, বাট লাস্ট ইয়ার আই ডিডেন্ট সেলিব্রেট অ্যাট হোম। কিন্তু গত বছর আমি বাড়িতে পালন করিনি। আই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট উইথ মাই কাজিন। আমি কাজিনদের সাথে রেস্টুরেন্টে গেছিলাম। মাই ফাদার বট মি আ বাইসাইকেল। আমার বাবা একটা বাইসাইকেল কিনে দিয়েছিল আমাকে, বাই থেকে বট। আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। আমি দিনটা খুব উপভোগ করেছিলাম। তাহলে এগুলো হচ্ছে পাস্ট টেন্স, ভি2 আছে। নেক্সট ইয়ার আই উইল টার্ন 20। আগামী বছর আমি 20 বছরে পড়বো, অর্থাৎ আমার বয়স 20 বছর হবে। সো আই উইল থ্রো আ বিগ পার্টি। থ্রো, আই উইল থ্রো, থ্রোন। আই উইল থ্রো আ বিগ পার্টি। আমি একটা বড় পার্টি আয়োজন করব। আই উইল অর্ডার আ লার্জ চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার। আমি বড় একটা চকলেট কেক অর্ডার করব, এটা আমার প্ল্যান, এবং একসাথে নাচবো। সো এটা আরেকটা টপিক গেল। দেখেন কত সুন্দরভাবে, কত সিম্পল ওয়ার্ডে দেওয়া। বলছে যে শপিং এক্সপিরিয়েন্স জেনারেল, মানে 3টা টাইমের উপর আপনি আগে কয়েকটা সিম্পল সেন্টেন্স আপনার মতো করে করেন, করার পর সেটা সাপোর্টে কয়েকটা সেন্টেন্স নিয়ে আসেন। দেখেন আপনি পারেন কিনা। মানে আমি যেটা সব সব থেকে মেইনলি যেখানে আমি ফোকাস করি বা যেটা বলতে চাই, আমার পড়ানোর যে স্পেশালিটি সেটা হচ্ছে ওই রুলস স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ না থেকে আপনাকে প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে। অলওয়েজ ইউ হ্যাভ টু কাম হেয়ার। দেখেন আই লাইক শপিং।
প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট সিম্পল যে আমি শপিং পছন্দ করি। ইউজুয়ালি আই বাই মাই ক্লোথস ফ্রম দ্য লোকাল মার্কেট, সাধারণত আমি লোকাল মার্কেট থেকে আমার জামা কাপড় কিনি। বলছে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য শপিং মল, আই বট আ ব্লু শার্ট। গতকাল আমি একটা শপিং মলে গিয়েছিলাম, আমি একটা ব্লু শার্ট কিনেছিলাম। টুমোরো আই উইল গো এগেইন, আই উইল বাই আ পেয়ার অফ শুজ। আমি এক জোড়া জুতা কিনবো। এইবার দেখেন একটা ফুল প্রেজেন্টেশন। বলছে শপিং নিয়ে কি বলছে দেখেন, আপনি কি বলতে পারবেন না? একবার ভেবে দেখেন। বলছে শপিং ইজ মাই হবি, শপিং হচ্ছে আমার শখ। ইউজুয়ালি আই গো শপিং অনস আ মান্থ, সাধারণত আমি মাসে একবার শপিং এ যাই। আই চেক দ্য প্রাইস বিফোর আই বাই এনিথিং, যে কোনো কিছু কেনার আগে আমি প্রাইসটা চেক করি। আই প্রিফার কটন ক্লথ, আমি কটনের কাপড় পছন্দ করি। তাহলে এখানে কয়টা সেন্টেন্স হলো? চারটা। মানে ভার্ব কয়টা দেখেন তো, চারটা। ফার্স্ট সেন্টেন্স দিয়ে পাঁচটা, শুধু প্রেজেন্ট সিম্পলের উপর। পাস্ট টেন্সে কি বলছে? ইয়েস্টারডে আই নিডেড আ শার্ট, আমার একটা শার্ট প্রয়োজন ছিল গতকাল। সো আই ওয়েন্ট টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেটে গিয়েছিলাম। আই চোজ আ ব্ল্যাক শার্ট, চুজ, CHOOSE, চুজ থেকে চোজ, একটা ব্ল্যাক শার্ট পছন্দ করেছিলাম। আই ডিডেন্ট বাই ইট বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ। দেখছেন, নেগেটিভও করছে যে আমি এটা কিনিনি। আমি যদি বলি আমি কিনেছিলাম, তাহলে কি হতো? আই বট ইট। কিনেছিলাম বললে বট ইট, বলছে আমি কিনিনি, আই ডিডেন্ট বাই ইট বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ। লেটার আই বট আ ব্লু ওয়ান, পরে আমি একটা ব্লু শার্ট কিনবো, সরি, পরে আমি একটা ব্লু শার্ট কিনেছিলাম। টুমোরো মাই স্যালারি উইল কাম, আগামীকাল আমার বেতন আসবে। সো আই উইল গো টু দ্য মার্কেট এগেইন, আমি আবার বাজারে যাব। আই উইল বাই আ গিফট ফর মাই সিস্টার, আমার বোনের জন্য একটা গিফট কিনবো। আই হোপ শি উইল লাইক ইট, আশা করি সেটা পছন্দ করবে। দেখেন কত সুন্দর, কত সিম্পল। ভার্বগুলোকে বোঝার চেষ্টা করেন, নিজের মতো করে ভাবার চেষ্টা করেন। মনে করেন আমি ওইটা ঢেকে রাখলাম, আমি আপনাকে বলছি যে শপিং এক্সপিরিয়েন্স নিয়ে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করে একটা প্রেজেন্টেশন দেন। আপনি প্রথম একটা সেন্টেন্স বলেন যে শপিং ইজ মাই হবি, বলতে পারেন না? আই লাইক শপিং, বলতে পারেন না? আই লাইক টু গো টু শপিং, বলতে পারেন না? আই গো টু শপিং এভরি মান্থ, বলতে পারেন না? কি বললাম? যে আমি প্রতি মাসে শপিং এ যাই, আমি শপিং করতে পছন্দ করি, শপিং করা আমার শখ। সবগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউজুয়ালি আই বাই মাই ক্লোথস or I do shopping from shopping mall, or you can say usually I do shopping from online, or you can say usually I shop। শপিং এটা একটা জেরান্ড বা নাউন। আপনি যদি বলেন আই শপ, এর মানে কিন্তু কেনাকাটা করা, এটা কিন্তু একটা ভার্ব। এইভাবে বলতে পারেন ইউজুয়ালি আই শপ ফ্রম লোকাল মার্কেট। কতগুলো সেন্টেন্স বললাম, একবার ভাবেন আপনি পারেন কিনা একটা নতুন সেন্টেন্স নিয়ে আসতে, একটা নতুন সেন্টেন্স জেনারেট করতে পারবেন। ইয়েস্টারডে, অর আপনি বলতে পারেন লাস্ট মান্থ আই ওয়েন্ট টু দ্য শপিং মল, আই বট সো মেনি ক্লোথস, আই অলসো বট আ শার্ট ফর মাই ব্রাদার, মাই সিস্টার অলসো গিফটেড মি আ ব্লু শার্ট। বলতে পারেন না? বলা যায় না? গত মাসে আপনি যদি শপিং করেন, ঈদের টাইমে যদি শপিং করেন, কি কেনাকাটা করেছিলেন, আপনার সাথে কে ছিল, কে কি দিয়েছিল আপনাকে, অবশ্যই বলা যায়। নেক্সট মান্থ আই উইল এগেইন গো টু দ্য শপিং মল অ্যান্ড আই উইল বাই আ পেয়ার অফ শুজ অ্যাজ ওয়েল অ্যাজ আ ব্ল্যাক শার্ট। বলা যায় না? যায়। সো নিজের মতো করে একবার ভাবেন, একবার ইংলিশে কথা বলার চেষ্টা করেন, কেউ আপনাকে থামায় রাখতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। কেউ কি বুঝতে পারলেন? আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? স্যার বুঝতে পারছি। একটু কথা বলতে হবে, কথা বলা শুরু করতে হবে, আমরা পারি না, আমরা কথা বলি না তাই পারি না। আমি আবারও বলি, আমার কিন্তু 30 তারিখ থেকেই পেইড কোর্সের একদম নতুন ব্যাচ শুরু হবে বৃহস্পতিবার। যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে চান বা ভর্তি হতে চান, এই সুযোগটা মিস করেন না। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র রাত 9টা থেকে 10টা, এই টাইমে ক্লাস টাইম থাকবে। আমি এতটুকু বলতে পারি, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে পড়াই, শেখাই, এবং আপনারা প্রেজেন্টেশন দিবেন, সেখানে ভুল হলে আমি সেটা ধরাই দিব। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বর্তমানে আমার 81টা ব্যাচ রানিং আছে, নতুন ব্যাচ শুরু হবে। তো আপনারা যারা শুরু থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে চান, জাস্ট
3 মাসও লাগে না, যদি রেগুলার ক্লাস করেন একটা না 2 মাস আমার সাথে লেগে থাকেন, আপনি যদি ইংলিশ এক্সপার্ট হতে না পারেন তখন আপনি আমাকে বলবেন। আপনি কেন পারবেন না? আমি তো আমার সব ধরনের টেকনিক অ্যাপ্লাই করছি, সব স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, আমার কমপ্লিট পরিশ্রমটা আমি এখানে দিচ্ছি, তাহলে আপনি কেন পারবেন না? আমি কোথাও ল্যাক রাখছি না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিচ্ছি। আপনি যদি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেন আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি সেভাবেই শিখিয়ে থাকি। অনেক বড় বড় কোর্স আছে, প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার, সেগুলো আপনি দেখবেন, করে আসবেন। 3 মাসের কোর্স, 2 মাসের কোর্স, 700 টাকা কোর্স ফি, 100টা রেকর্ডেড ক্লাস, সব 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট কন্টেন্ট, এগুলো আপনি দেখবেন, করবেন। বা বড় বড় টিচার, নাম করা টিচার আছে, কোর্স করে আসবেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। আপনি যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, আমার পেইড কোর্সে আসা লাগবে না, আমি ফ্রি ক্লাসগুলো আমি সেই ইফোর্ট দিয়ে সেভাবে নিয়ে থাকি, দেখিয়ে থাকি। তো এতটুকু বলতে পারি, যারা আমার কাছে আসে, যারা আসে তারা শিখেই বের হয়, কেউ খালি হাতে যায় না। যদি সে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে, থাকার চেষ্টা করে, নেওয়ার চেষ্টা করে। গত ক্লাসেও আমার জুমের মাধ্যমে লাইভ স্পিকিং প্র্যাকটিস করিয়েছি ইনস্ট্যান্ট বিভিন্ন টপিকের উপর। তারা তো কথা বলতে পারছে, আপনি কেন পারবেন না? প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ব্যাচ থেকে, একদম সবাই যে পারে এরকম না, যে রেগুলার ক্লাস করে, যে প্র্যাকটিস করতে পারে সে পারে। টাইম না দিতে পারলে আপনি পারবেন না। তো আমার যে 3 মাসের কোর্স, আমি এটাও বলছি যে 3 মাসের ভিতর যদি কমপ্লিট করতে না পারেন, আরো সময় লাগে, সেটা আপনি পাবেন। আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকার ভিতরে আপনি শিখে বের হবেন। 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে যদি একবারে না দিতে পারেন। এই সুযোগটাও আমি দেই। প্রত্যেকটা ক্লাস শেষে এইরকম রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল পাবেন, কত সুন্দরভাবে সাজানো গোছানো পিডিএফ ফাইলগুলো। ক্যান ইউ সি দ্যাট? একবার দেখেন, একবার বোঝার চেষ্টা করেন। যদি শেখার ইচ্ছা থাকে, যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, প্রফেশনাল হতে চাই, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা আছেন, একদম দুর্বল থাকলেও আপনি পারবেন। এতটুকু বলতে পারি। আমি প্র্যাকটিক্যাল ওয়েতে সেভাবেই ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল টেন্সের প্রত্যেকটা পার্ট। দেখেন কতগুলো ট্রান্সলেশন, মানে কতগুলো প্রেজেন্টেশন। এখানে দেখেন, এই প্রেজেন্টেশনটা আরো ভালো লাগবে আপনাদের। যেমন লার্নিং ইংলিশ, আপনার ইংরেজি শেখার জার্নি নিয়ে আপনাকে কথা বলতে হবে। যেমন আপনি কবে ইংরেজি শেখা শুরু করেছিলেন, তখন অবস্থা কি ছিল, আপনার বর্তমান কন্ডিশন কি, আপনার ফিউচার প্ল্যান কি এই ল্যাঙ্গুয়েজটা শেখা নিয়ে। এখানে দেখেন বলছে, কত সুন্দর একটা প্রেজেন্টেশন, একবার একটু দেখেন। নিজেরা কেন কথা বলতে পারবেন না বলেন? বলছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আই লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরি ডে। প্রতিদিন আমি নতুন 5টি শব্দ শিখি। আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড লিসেন টু নিউজ। আমি ইংলিশ কার্টুন দেখি এবং খবর শুনি। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সে টোটাল কয়টা সেন্টেন্স হলো? 4টা। 1 2 3, মানে ভার্ব হচ্ছে 4টা, সেন্টেন্স 3টা। বিফোর আই ফেয়ার্ড ইংলিশ, আমি ইংলিশ ভয় পেতাম। আই ডিডেন্ট স্পিক ইন পাবলিক, আমি পাবলিকের সামনে কথা বলতাম না। লাস্ট মান্থ, গত মাসে, আই জয়েন্ড অ্যান অনলাইন কোর্স, আই লার্নড মেনি গ্রামার রুলস দেয়ার। আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছিলাম, আমি অনেক গ্রামার রুলস সেখানে শিখেছিলাম। বলছে আই বিলিভ আই উইল ইমপ্রুভ ভেরি সুন, আই উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অন ডে আই উইল ভিজিট লন্ডন অ্যান্ড উইল টেক টু নেটিভ স্পিকার্স কনফিডেন্টলি, উইল টক টু নেটিভ স্পিকার কনফিডেন্টলি। আমি বিশ্বাস করি একদিন আমি ইংরেজি উন্নতি করব, প্র্যাকটিস করব অনেক বেশি, একদিন আমি লন্ডন ভিজিট করব এবং নেটিভ স্পিকারদের সাথে কনফিডেন্টলি কথা বলবো। দেখছেন, মানে 3টা সিম্পল টেন্স ব্যবহার করে কিভাবে টপিকের উপর প্রেজেন্টেশন গুলো হচ্ছে। এই সেম ওয়েতে আমি এবার আপনাকে আরেকটা জিনিস দেখাই। একটু দেখেন, এটা কত, এটা হচ্ছে, ও, সিম্পল টেন্স দেখালাম না? এবার কন্টিনিউয়াস টেন্সও ওইভাবে প্র্যাকটিস করার পর, এটা আমি নেক্সট ক্লাসে করাবো আপনাদের ডিটেলসে। বাট আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যেটা দেখালাম, মানে এতক্ষণ যে প্রেজেন্টেশন গুলো আপনারা দেখলেন, সেটা সেটা তো শুধু সিম্পল টেন্সে আপনারা দেখছেন, তাই না? এবার কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে, আবার কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে এই স্পিকিং টপিক গুলো আছে। সেটা কেমন দেখেন, বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে না পারলে কখনোই আপনি এক্সপার্ট হতে পারবেন না, ফ্লুয়েন্ট হতে পারবেন না। আচ্ছা দেখি ওই ইংলিশ শেখার জার্নিটা পাই কিনা। এই যে দেখেন, ওই এই মাত্র দেখালাম না ইংলিশ শেখার জার্নি, ওইটা কিন্তু ইনডিফিনিট টেন্স ছিল। এখানে আমি ইনডিফিনিট টেন্সের সাথে
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলো অ্যাড করেছি। দেখেন মানে কিভাবে আমরা ধাপে ধাপে ডেভেলপ করব, বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে, 2 years ago I decided to learn English properly. 2 বছর আগে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। At that time I was facing many problems. সে সময় আমি অনেক প্রবলেম ফেস করছিলাম। I knew, আমি জানতাম গ্রামার রুলস, বাট I was not speaking fluently. তাহলে এই যে was facing, was not speaking, এগুলো কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আমি গ্রামার রুল জানতাম কিন্তু আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না বা বলতাম না, বলতে থাকতাম না, এই ধরনের একটা সেন্স আসে আই ওয়াজ নট স্পিকিং। বলছে কারেন্টলি আই প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি এখন। রাইট নাও আই এম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি এখন। কই গেল? আই এম রিডিং ইংলিশ ডায়লগ অ্যান্ড লার্নিং নিউ ওয়ার্ডস, অর্থাৎ এখন আমি ইংরেজি পড়ছি, মানে ডায়লগ পড়ছি এবং নতুন শব্দ শিখছি। আই হোপ, আমি আশা করছি দ্যাট নেক্সট ইয়ার আই উইল স্পিক লাইক আ নেটিভ স্পিকার অ্যাট দ্যাট টাইম, একই সময় আই উইল বি ওয়ার্কিং ইন আ গুড কোম্পানি ইউজিং মাই ইংলিশ স্কিল, আমি একটা ভালো কোম্পানিতে কাজ করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস করতে থাকবো ইংরেজি ব্যবহার করে, ইংরেজির দক্ষতাকে ব্যবহার করে। তাহলে কি বলছে, ফার্স্টে দেখেন পাস্ট কন্টিনিউয়াস এর অর্থ কি, যে আই ওয়াজ ফেসিং, আমি অনেক সমস্যা ফেস করছিলাম, মানে করিতেছিলাম। আই নিউ গ্রামার রুলস বাট আই ওয়াজ নট স্পিকিং ফ্লুয়েন্টলি, অর্থাৎ আমি গ্রামার রুল জানতাম কিন্তু আমি ইংরেজিতে কথা বলছিলাম না, বলতে পারছিলাম না ফ্লুয়েন্টলি, হচ্ছিল না, চলছিল না। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতে কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল, চলছিল, হচ্ছিল না, চলছিল না। তার মানে কি, আমরা যে আগে 3টা সিম্পল টেন্স দিয়ে প্র্যাকটিস করলাম, এখন সেখানে কন্টিনিউয়াস টেন্স গুলো আমি ইনভলভ করলাম, ইনক্লুড করলাম এর ভিতর। আবার দেখবেন এই কন্টিনিউয়াস টেন্সের পর, আমি তো এগুলো আপনাদের পড়াইনি, পড়ালে আপনারা বুঝতে পারতেন, না পড়ায় গেলে বোঝা যায় না বিষয়গুলো এইভাবে। তারপরেও একটু বলি, এই কন্টিনিউয়াস টেন্স গুলোর পর সেম টপিকের উপর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে অ্যাড করা। দেখেন, বোঝার চেষ্টা করেন কত সুন্দরভাবে। এবং মাই ইংলিশ লার্নিং জার্নি, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনি ইংরেজি শেখার জার্নি নিয়ে কথা বলবেন, আর প্রোনাউন্সিয়েশন ঠিক রাখবেন অলওয়েজ। দেখেন এখানে কি বলছে এবার, hello everyone, today I want to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 months ago. Before that, I had been struggling with grammar for a long time. কি বলছে দেখেন, যে তার আগে আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করছিলাম অনেক দিন ধরে। কোন টেন্স এটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরিডে, এখন আমি প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করছি। আই হ্যাভ স্টার্টেড মেনি নিউ ওয়ার্ডস রিসেন্টলি, আমি অনেক নতুন শব্দ শিখেছি। I have been taking online classes for the last few weeks. গত কয়েক সপ্তাহ ধরে আমি অনলাইনে ক্লাস করতেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I hope I will improve soon. আমি আশা করি আমি দ্রুত ইমপ্রুভ করব। By next year, I will have been speaking English fluently for a whole year. অর্থাৎ আগামী বছরের মধ্যে আমি ইংরেজিতে কথা বলতে থাকবো সারা বছর ধরে। থ্যাংক ইউ। এইটা ইনস্ট্যান্টলি কিভাবে করা যায় জানেন? 3টা পার্টে ভাগ করা। প্রথম পার্টে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার। পরের পার্টে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরের পার্টে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই দেখেন, আমি মনে করেন এটা ঢেকে রাখলাম, আমি যদি এটা এখন আপনাদের সামনে বলি, বলা যায় না? কঠিন। আমি যেটা পড়লাম সেটাই যে বলতে হবে এরকম না তো, আমার ব্রেনে যা আসে আমি তাই বলবো। আমার টপিক কি? মাই ইংলিশ লার্নিং জার্নি। এবার আমি কিভাবে শুরু করব? আমি এইভাবে বলতে পারি, আই স্টার্টেড লার্নিং ইংলিশ 2 years ago। আমার সাথে বলেন আপনি, কেন পারবেন না? আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম 2 বছর আগে। তাহলে কি বলবো? আই স্টার্টেড লার্নিং ইংলিশ 2 years ago. অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস ইন স্পিকিং, আমি অনেক প্রবলেম ফেস করতেছিলাম স্পিকিং এ। আই নিউ গ্রামার রুলস বাট আই ওয়াজ নট স্পিকিং, আমি গ্রামার রুল জানতাম কিন্তু আমি স্পিকিং করতে পারছিলাম না। আমার এগুলো কোন টেন্স আমি ব্যবহার করছি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এবার আমি যদি একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করি, পারবো না। ফর দ্যাট রিজন, এই কারণেই
I had been struggling to learn English for a long time. কি বললাম বলেন তো? ফর দ্যাট রিজন, এ কারণেই আই হ্যাড বিন স্ট্রাগলিং, আমি লড়াই করছিলাম, যুদ্ধ করছিলাম, সংগ্রাম করছিলাম। স্ট্রাগলিং এটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি বলতে পারেন আই হ্যাড বিন ট্রাইং, আমি চেষ্টা করছিলাম। আই হ্যাড বিন ফেসিং প্রবলেম, আমি সমস্যা ফেস করছিলাম। টু লার্ন ইংলিশ ফর দ্য লং টাইম। তো এই আমার পাস্ট টেন্সের পার্ট গুলো চলে গেল। এই যে কথাগুলো বললাম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সবই অতীতের কথা। এবার আমি প্রেজেন্টে আসবো। প্রেজেন্টে এসে কোন কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে যতটুকু পারা যায়। এখন আমি কি বলতে পারি? যে নাও আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমি এখন প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। আই অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস রেগুলারলি, আমি প্রতিদিন অনলাইন ক্লাসে যুক্ত হই। For that reason, I am learning new words and listening TV news every day. এ কারণে আমি প্রতিদিন নতুন শব্দ শিখতেছি এবং টিভির খবর শুনছি ইংলিশে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম। এবার প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্টেন্স ব্যবহার করেন আপনি, একটার সাপোর্টে আরেকটা সেন্টেন্স নিয়ে আসতে হয়। আপনি বলেন যে আই হ্যাভ আই হ্যাভ লার্নড, অথবা আই হ্যাভ নোন, আমি জেনেছি, নো, নিউ, নোন, আই হ্যাভ নোন সো মেনি থিংস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার আমি অনেক কিছু জেনেছি রিসেন্টলি বা অলরেডি। পারফেক্ট টেন্স গুলোতে এই ধরনের অ্যাডভার্বিয়াল ওয়ার্ডের ব্যবহার করতে পারেন, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি। আই হ্যাভ ইমপ্রুভড আ লট ইন ভোকাবুলারি, আমি ভোকাবুলারিতে অনেক ইমপ্রুভ করেছি। I have been practicing speaking for the last few weeks, গত কয়েক সপ্তাহ ধরে আমি স্পিকিং প্র্যাকটিস করতেছি। তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো ব্যবহার করলাম। এবার ফিউচারে যাব। আই হোপ, ফিউচারে যাচ্ছি কিন্তু, আমি আশা করি আই উইল এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, আমি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হব খুব কম সময়ের ভিতর। I will be speaking English for the whole year, আমি সারা বছর ধরে ইংরেজি বলতে থাকবো। And I also hope that I will have joined a multinational company, আমি জয়েন করে ফেলবো, জয়েন করে থাকবো। উইল হ্যাভ প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ জয়েন্ড আ মাল্টিন্যাশনাল কোম্পানি ইউজিং মাই ইংলিশ স্কিল, আমার ইংরেজির দক্ষতা দিয়ে। ওইখানে যা ছিল তার থেকে আমারটা ভালো হচ্ছে। আমি যেটা স্ক্রিপ্টটা এখন দেখালাম না আপনাদের, তার থেকে কিন্তু আমি সবগুলো টেন্সই ব্যবহার করছি। আমারটা আরো ভালো হচ্ছে না? ভেবে দেখেন তো, কেন হবে না? এরপর দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের একটা ব্যবহার করেন, যে আই উইল হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর দ্য লং টাইম আনটিল আই ডেভেলপ অর কমপ্লিট দিস ল্যাঙ্গুয়েজ। সবগুলো টেন্সে আমি ব্যবহার করছি, এখানে 12টা টেন্সে আমি ব্যবহার করছি কথা বলার জন্য। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? আপনি কেন পারবেন না? সিকোয়েন্স মেনটেন করেন, টাইম ঠিক রাখেন, একটা সেন্টেন্স বলেন, সেই সেন্টেন্সের সাপোর্টে আরেকটা সেন্টেন্স নিয়ে আসেন। লজিক তাহলে কি আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করতে হবে, স্পিকিং করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, লজিক্যাল ফ্লো মেনটেন করতে হবে। আপনি যদি বলেন আমি তো মোটেই পারি না, কিছুই বুঝি না, কি করে প্র্যাকটিস করব? কি করবেন জানেন? মনে করেন একদম কিছু পারেন না, একদম কিছু পারেন না, আপনি রিডিং পড়া শুরু করেন। এই এই যা লেখা আছে না, এই লেখাগুলো জোরে জোরে অ্যালাউডলি রিডিং করেন। মনে করেন আমার এই লেখাগুলো তো খুবই সিম্পল, এখানে এমন কোনো কঠিন ওয়ার্ড নেই যা আপনারা পারেন না, যেটা আপনাকে ডিকশনারিতে সার্চ দিয়ে যাবে। একটা শব্দ আপনি দেখান যেটা আপনার কাছে কঠিন মনে হয়, কারণ আপনারা তো মোটামুটি ইংরেজি চর্চা করে আসছেন বা দেখে আসছেন, একটা দুইটা তিনটা ক্লাসে পড়াশোনা করে আসছেন। তো আপনি এটা জোরে অ্যালাউডলি রিডিং করেন, করে আপনার মোবাইলে রেকর্ড করেন। আপনার এই যে মোবাইলটা, এই মোবাইলে আপনি রেকর্ড করেন আর আপনি পড়েন, দেখে দেখে রিডিং করেন আর পড়েন, মোবাইলে রেকর্ড করেন। ওই রেকর্ডটা করার পর মনে করেন আপনি, আপনার পড়ার টেবিল আছে, টেবিলে বসে আপনি এই প্রেজেন্টেশনটা জোরে পড়লেন আর মোবাইলে রেকর্ড করলেন। এবার আপনি বেডে যান, বেডে শুয়ে পড়েন। কি বলছি আমার কথা শোনেন, বেডে শুয়ে পড়েন। আপনি যেটা রেকর্ড করছেন ওই রেকর্ডটা কানের কাছে নিয়ে আপনি শোনেন, যে আমি ইংরেজিতে কথা বলেছি, ইংরেজি পড়েছি, দেখি কেমন শোনা গেল আমার কথাটা। এইবার ওই যা পড়েছেন যখন আপনি শুনছেন ওইটা 4বার শোনেন। যদি আপনি এখানে 12টা সেন্টেন্স থাকে, যদি আপনি 12টা সেন্টেন্স পড়েন, 4বার শোনার পর অ্যাটলিস্ট আপনার 4 থেকে 5টা সেন্টেন্স মনে থাকবে।
মনে থাকবে শোনার পর, দেখার পর না, শোনার পর। যদি মনে থাকে আপনি ওই রেকর্ড অফ করে দেন যে আমার টপিকটা ছিল এই ইংলিশ লার্নিং জার্নি, আমি এটা রিডিং পড়েছি, আমার মোবাইলে রেকর্ড করেছি, তারপর 3-4 বার শুনলাম, আমি তো ভালো ইংরেজি বলতে পারি, আমার বলাটা তো অনেক সুন্দর শোনালো। এইবার ওই রেকর্ডটা অফ রেখে যে 4টা লাইন বা 5টা লাইন আপনার মনে আছে এই 12টা লাইন থেকে, যেটা আপনার কাছে সহজ মনে হয়েছে, সেই 4টা বা 5টা লাইন আপনি আরেকবার নিজে নিজে বলার চেষ্টা করেন। বেড থেকে উঠে গিয়ে আপনার ঘরে যদি বড় কোনো আয়না থাকে বা ড্রেসিং টেবিল থাকে, তার সামনে গিয়ে ওই 5টা লাইন বলেন যে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ইংলিশ লার্নিং জার্নি. I started learning English 2 months ago, 2 years ago. Right now, I can speak English because I practice every day. I am practicing. I have improved a lot. I think I will be expert and fluent in English within very short time if I practice in this way. যতগুলো সেন্টেন্স আপনার মনে থাকে আপনি বলেন। যদি আপনি বলতে পারেন 4 থেকে 5টা সেন্টেন্স, তখন কি বললাম, বড় আয়নার সামনে বা ড্রেসিং টেবিলের সামনে যান। তারপরের স্টেপ কি জানেন? মোবাইলে এবার ভিডিও রেকর্ড করেন। ওই 4টা বা 5টা সেন্টেন্সকে এবার আপনি নিজের মতো করে মডিফাই করেন। এক একটা সেন্টেন্স বলবেন, তার সাপোর্টে নতুন কোনো সেন্টেন্স নেওয়া যায় কিনা বা বলা যায় কিনা, সেইভাবে একটা স্ক্রিপ্ট আপনি লিখবেন। ওই 4টা বা 5টা সেন্টেন্স থেকে একটা স্ক্রিপ্ট লিখবেন, দেখবেন আপনি বাড়াতে পারবেন আপনার মতো করে। এখানে যেটা পড়ে গেছেন, যেটা 3 বার 4 বার রিড আউট করছেন বা শুনছেন, সেটা না, আপনার নতুন একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে যেটা আপনি জেনারেট করছেন। আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে আপনি ইংলিশে লিখতে পারছেন, আপনি ইংলিশে বলতে পারছেন, যেটা আপনি করছেন, যেটা আপনার কাছে একদম নতুন, কোনো দেখাতা না, কোনো স্ক্রিপ্ট না। সেইটা আপনি মোবাইলে এবার ভিডিও রেকর্ড করেন, ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেন, সেটা আপনি নিজে দেখেন, কোথাও ছাড়তে হবে না, অনলাইনে দিতে হবে না, আপনি নিজে দেখেন, দেখবেন কনফিডেন্ট পাবেন। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ডেভেলপিং ইংলিশ। নিজের ভিতরে আনন্দ তৈরি করতে হয়, নিজের ভিতরে প্লেজার তৈরি করতে হয়, নিজের ভিতরে নিজেকে আশাটা জাগাতে হয়। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম? আহামরি গ্রামার রুলস এটা ওটা জি স্যার। কথাগুলো ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? মনে হয় যে ইফেক্টিভ, নাকি মজা করে বলতেছে? কি মনে হয়, মজা করে বলতেছি? না, একটুও না। স্যার খুব ভালো লাগতেছে। আমিও যখন শেখা শুরু করছিলাম, আমি ভাবতেছি একটা নতুন জগতে আছে, ইংলিশ ঠিক আছে, পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমি নেক্সট ক্লাসে এটাকে আরো ডিটেলসে দেখাবো। নেক্সট ক্লাস আগামীকাল রাত 9টায় জয়েন করবেন, আর যারা ভর্তি হতে চান এই নাম্বারে নক করবেন। আমি আবারও বলছি, 30 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এই সুযোগ কেউ মিস করেন না। 01997356957, 09386899196, এই দুইটা নাম্বারে নক দিন। টোটাল কোর্স ফি 2000 টাকা, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আপনি ভেঙে ভেঙে 3 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে পারবেন। এই সুযোগটা দিয়ে, এটা কোথাও কোনো কোর্সে দিবে না। হিউজ ক্লাস আপনি পাবেন একদম ধারাবাহিকভাবে, গ্রামার, স্পোকেন, রিডিং, রাইটিং, প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। খুব কম স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচে জাস্ট 30 জন করে স্টুডেন্ট থাকবে, এবং যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন। আমি সেভাবেই ডিজাইন করেছি, এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি এর থেকেও বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পাবেন, আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ। সো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে জানাই, নক দিয়ে আমি কথা বলবো। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।